আজকে আমরা দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে তোমাদের কারক ও অকারক সম্পর্ক এই যে অধ্যায়টি রয়েছে, প্রথম যে অধ্যায়টি, এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। তবে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখানে কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়টি পারলে তোমরা একবার রিডিং পড়বে, তারপর প্রশ্নোত্তরগুলোকে ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নই পরীক্ষা দেওয়া হোক তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবে। তো চলো আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্নটি কি রয়েছে, 1 নম্বর দাগে, কারক কাকে বলে? দেখো আমরা এখানে উত্তর লিখছি, বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদের যে সম্বন্ধন তাকেই কারক বলে। অর্থাৎ বাক্যের মধ্যে যে নামপদ রয়েছে বা বিশেষ্য পদ রয়েছে তার সঙ্গে যে ক্রিয়াপদের যে সম্পর্ক বা সম্বন্ধ তাকে বলা হয় কারক। 2 নম্বরে হচ্ছে কারক চিহ্ন বা বিভক্তি চিহ্ন বলতে কি বোঝো? তো যে সমস্ত চিহ্ন যেমন হচ্ছে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা সার্থক শব্দ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত নামপদের এবং নামপদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধকে সুনিশ্চিত করে তাদেরকেই কারক চিহ্ন বা বিভক্তি চিহ্ন বলা হয়। নেক্সট হচ্ছে বাংলা ভাষায় কারক চিহ্ন হিসাবে কাদের ব্যবহার করা হয়? তো বাংলা ভাষায় মৌলিক বিভক্তি চিহ্ন, অনুসর্গ এবং নির্দেশককে কারক চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। মৌলিক বিভক্তি চিহ্ন বলতে কী বোঝো? উদাহরণ দেয়। তো দেখো, যে সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তারা পদে রূপান্তরিত হয় তাদেরকে মৌলিক বিভক্তি চিহ্ন বলে। যেমন হচ্ছে এ, তে, কে, রে, এর, র, অন্তস্থ প্রভৃতি, এগুলো হচ্ছে মৌলিক বিভক্তি চিহ্ন। তো এই প্রশ্নের উত্তরে যদি তোমরা পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটিকে তোমরা সেখানে পাবে, সেখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবে। আর যারা অলরেডি ইনস্টল করে রেখেছো তারা কিন্তু অ্যাপটিকে আপডেট করবে। ওকে, তো প্রথমবার ইনস্টল করার পর তোমাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেবে, আর সিটি নিজের এরিয়ার নাম দেবে, তারপর নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করে দেবে এবং তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড যেটা এখানে দিয়েছিলে সেটা দিয়ে এখানে লগ ইন করবে, ঠিক আছে? তারপর তোমরা অ্যাপটিকে কিন্তু ব্যবহার করতে পারবে এবং অ্যাপটিতে তোমরা অবশ্যই এখান থেকে একবার 5 স্টার রেটিং দিয়ে এখানে পোস্ট করে দেবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের আমি অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। ওপেন করার পর তোমাদের এখানে প্রথমে স্ট্রিমগুলোকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে ওপরে যে অপশনটি দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করার পর এই যে অপশনগুলো দেওয়া আছে 5, 6, 7, 8, 9, 10 এই সবগুলোকে তোমরা সিলেক্ট করে রাখবে। তারপর নিচে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত ক্লাসের যে কোর্সগুলো এখানে রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? দেখো এখানে নিচে একটা অপশান দেওয়া আসছে, এটাকে তোমরা এখান থেকে কেটে দেবে। তারপর দেখো এখানে যে অল কোর্স দেওয়া আছে, যদি তুমি এখানে ক্লিক করো এখানে যে কোর্সগুলো রয়েছে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে। তারপর ফ্রি ভিডিওস রয়েছে এখানে প্রচুর, সেগুলো তোমরা এখান থেকে ক্লিক করে দেখতে পাবে। এবং ফ্রি কোর্স সমস্ত ক্লাসের ফ্রি কোর্স দেওয়া আছে 5, 6, 7, 8, 9, 10 সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। এবং এখানে ডেইলি কিছু কুইজ দেওয়া হয়েছে, সেগুলো তোমরা এখান থেকে করতে পারবে। আর আরও কিছু কুইজ অ্যাড করা হবে। ইবুকস থাকবে এখানে, ঠিক আছে? এখনও দেওয়া হয়নি, যেগুলো পরে দেওয়া হবে সেখান থেকে তোমরা ইবুকগুলো নিতে পারবে, অথবা পেড অথবা ফ্রি ইবুক দেওয়া হবে সেখান থেকে তোমরা নিতে পারবে এখান থেকে। আর নিচে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পেড কোর্স, চাইলে তোমরা এখান থেকে পেড কোর্স নিতে পারো। যেমন 5, 6, 7, 8, 9, 10 পেড কোর্স কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে ক্লাস 10 একটা পেড কোর্স এখানে রয়েছে। যদি এর ডিটেলসটা দেখতে চাও প্লে লিস্টে এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে ডিটেলসটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তারপর যদি কন্টেন্টে ক্লিক করো কী কী এখানে রয়েছে সেগুলো এখানে দেখতে পাবে। এখানে দেখো ক্লাস 10 হচ্ছে ফার্স্ট সামেটিভের জন্য হচ্ছে এটা বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ এগুলোর দেওয়া থাকবে সাজেশন, ওকে, এবং মডেল কোশ্চেন পেপার্স এগুলো দেওয়া থাকবে। তো বাংলার প্রথমে পিডিএফগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা পিডিএফগুলোকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধের প্রশ্নোত্তর এখানে রয়েছে। তারপর হচ্ছে এখানে মডেল কোশ্চেন পেপার্স দেওয়া থাকবে 3টি এখন দেওয়া হয়েছে, আরও কিছু তোমাদের দেওয়া হবে। এবং এখানে প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে, কিছু দেওয়া হয়েছে, আরও কিছু দেওয়া হবে। তারপর এখানে কিছু টেস্ট তোমাদের অ্যাড করা হবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা নিতে পারো। যদি তুমি এখানে ক্লিক করো এখানে তোমাকে বাই করতে বলবে, এখানে বাই করার পর তুমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এগুলো সমস্তগুলোকে তুমি ডাউনলোড করে নিতে পারবে, তারপর প্রিন্ট আউটও করতে পারবে। এরপর এখানে দেখো কিছু ভিডিওর সমস্ত তোমাদের যে গল্প, কবিতার ভিডিওগুলো এখানে দেওয়া থাকবে। এখানে 2টি এখন দেওয়া হয়েছে, বাকিগুলো এখানে পরপর দিয়ে দেওয়া হবে, ওকে? তো চাইলে তোমরা যে কোনো কোর্স এখান থেকে নিতে পারো, পেড কোর্স অথবা ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারো এই অ্যাপের মধ্যে থেকে। তো অ্যাপের যেগুলো মেন ফিচার্স সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, ওকে? তো চলো এখন আমরা যেগুলো ক্লাস 10 বাংলা ব্যাকরণের যে বাকি প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। তো দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন কি বলা হচ্ছে, অনুসর্গ বলতে কী বোঝো, এটা উদাহরণ সহ লিখতে হবে। তো যে সমস্ত অব্যয় বা সার্থক শব্দ বিশেষ্য কিংবা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে কারক চিহ্ন হিসাবে যুক্ত হয়ে সেই শব্দগুলিকে পদে রূপান্তরিত করে তাদের বলা হয় অনুসর্গ। যেমন জন্য, থেকে, দিয়ে প্রভৃতি, ঠিক আছে? যেমন হচ্ছে দেখো, আমার জন্য চা আনো, তো এখানে এই যে জন্য এটা হচ্ছে একটি অনুসর্গ।
পরের প্রশ্ন হচ্ছে নির্দেশক বলতে কী বোঝায়? তো বাক্যের পদের সঙ্গে যুক্ত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তারাই হলো নির্দেশক। যেমন টি, টা, খানি, খানা, ওকে, খানা বা খানি এগুলো একবচন বোঝায়, এবং গণ, বৃন্দ, সব এগুলো হচ্ছে বহুবচন বোঝায়। যেমন যদি বলি পেনটি আমাকে দাও, তো পেনটি, টি বলতে এখানে একটা টি হচ্ছে এটি একটি নির্দেশক, ঠিক আছে? তো এগুলো হচ্ছে নির্দেশক, অর্থাৎ বাক্যের পদের সঙ্গে যুক্ত যেসব পদ যেসব চিহ্ন বা একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে, এটা একবচন না বহুবচন নির্দিষ্ট করে দেয়, তো সেগুলোকে বলা হচ্ছে নির্দেশক। নির্দেশক প্রয়োগে একটি বাক্য লেখো। তো দেখো আমরা এখানে লিখছি নির্দেশকের প্রয়োগে একটি বাক্য হলো আমাকে বইটি দাও। এখানে এই যে টিটা হচ্ছে একটি নির্দেশক। বইটি বলতে একটা নির্দিষ্ট বইকে বোঝানো হচ্ছে, সেই বইটা আমাকে দিতে বলা হচ্ছে। এরপর দেখো শব্দ বিভক্তি বলতে কী বোঝায়, উদাহরণ দাও। তো যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে শব্দকে নামপদে রূপান্তরিত করা হয় তাকে শব্দ বিভক্তি বলে। যেমন কি, রে প্রভৃতি এগুলো হচ্ছে শব্দ বিভক্তি। অর্থাৎ এখানে দেখো যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে শব্দকে নামপদে পরিণত করা হয়, শব্দকে পদে পরিণত করা হয়, তাকে বলা হয় কি, শব্দ বিভক্তি। এরপর হচ্ছে বিভক্তি কয় প্রকার ও কী কী? তো প্রথাগতভাবে বিভক্তিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শব্দ বিভক্তি এবং আরেকটা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, ঠিক আছে? ধাতু থেকেই ক্রিয়া উৎপন্ন হয়। এরপর হচ্ছে শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। আমরা উত্তর লিখছি শব্দ বিভক্তির একটি উদাহরণ হলো বনে থাকে বাঘ। এখানে বন যোগ এ, ঠিক আছে, এ হচ্ছে একটি বিভক্তি, তো বন যোগ এ বনে, ঠিক আছে? তো বনে হচ্ছে কিন্তু একটি পদ, আর এই যে বন, এই বনটা হচ্ছে একটি শব্দ, তো শব্দের সঙ্গে ইয়ে বিভক্তি এটা যুক্ত হয়ে বনে একটা পদ সৃষ্টি হয়েছে। তো শব্দ বিভক্তির একটি উদাহরণ আমরা এখানে লিখলাম। ওকে, এরপর দেখো ধাতু বিভক্তি ও বা ক্রিয়া বিভক্তি বলতে কী বোঝায়? তো যে বিভক্তি ধাতু বা ক্রিয়ামূলের পরে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে ধাতু বিভক্তি বলে। যেমন আমি বই পড়ি, এখানে এই যে পড়িটা হচ্ছে কি একটা পদ, পরিটা হচ্ছে একটি ক্রিয়াপদ, ঠিক আছে? ক্রিয়াপদের সঙ্গে দেখো ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের মূল ক্রিয়া বা ধাতু কোনটা? পর হচ্ছে ধাতু, পর ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে পরি, ঠিক আছে, দিয়ে এটা ক্রিয়াপদে পরিণত হয়েছে। তো যে বিভক্তি বা ধাতু বা ক্রিয়ামূলের যে বিভক্তি ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে পদে পরিণত করে তাকে বলা হয় ধাতু বিভক্তি। এরপর তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। তো যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, যেমন উদাহরণ লিখছি দেখো, রাজা গেলেন শিকারে, এখানে যে শিকারের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, এখানে নিমিত্ত কারকে এ, অর্থাৎ শিকারের নিমিত্ত বা শিকারের জন্য রাজা গেলেন, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখন। তো মৌলিক বিভক্তি শব্দের সঙ্গে একাত্ম হয়ে যায় এবং এর পৃথক অস্তিত্ব নেই, কিন্তু অনুসর্গ পদের পরে পৃথকভাবে অবস্থান করে। অনুসর্গ হচ্ছে যেমন জন্য, দিয়ে, দ্বারা, এগুলো অনুসর্গ, এগুলো কিন্তু পৃথকভাবে থাকে। আর বিভক্তিগুলো কি হয়, শব্দের সঙ্গে একাত্ম হয়ে যায়। যেমন রাজা বনে গেল, তো বনে এ বিভক্তি যেটা রয়েছে, বনের সঙ্গে এ বিভক্তি রয়েছে, সেটা যুক্ত হয়ে রয়েছে, সেটা কিন্তু আলাদাভাবে নেই। এটা হচ্ছে বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। এরপর বিভক্তি বা মৌলিক বিভক্তি চিহ্নের সঙ্গে নির্দেশকের একটি পার্থক্য লেখন। দেখো মৌলিক বিভক্তি চিহ্ন পদের শেষ অংশে অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে। যেমন বনে, এখানে এই যে এই বিভক্তিটা রয়েছে, এটা কিন্তু বনের সঙ্গে যুক্ত রয়েছে, অবিচ্ছেদ্যভাবে রয়েছে। কিন্তু নির্দেশক বচন নির্ধারণ করে এবং পদের আগে বা পরে বসতে পারে। যেমন হচ্ছে খান পাচেক বাড়ি, এখানে এই যে খান পাচেক, এটা হচ্ছে একটি নির্দেশক। অনুসর্গ এবং নির্দেশকের একটি পার্থক্য লেখন। তো দেখো অনুসর্গ এক বচন বা বহু বচনের বোধ স্পষ্ট করে না, কিন্তু নির্দেশক বিশেষভাবে বচনের, অর্থাৎ এক বচন বা বহু বচন এটা, এই যে বোধটা এটা স্পষ্ট করে তোলে। এরপর হচ্ছে নিচের বাক্যটির মধ্যে থেকে বিভিন্ন কারক চিহ্নগুলিকে চিহ্নিত করে দেখাও। চাঁদের আলোয় গ্রামখানি ভাসছে। তো এই যে বলা হচ্ছে নিচের বাক্যটির মধ্যে থেকে বিভিন্ন কারক গুলিকে চিহ্নিত করো। এখানে এই যে কোনটা কি কারক সেটা চিহ্নিত করতে বলা হচ্ছে। তো চাঁদের হচ্ছে এখানে এর বিভক্তি রয়েছে, আলোয় এখানে অন্তঃস্থ বিভক্তি রয়েছে, এবং গ্রামখানি, এখানে খানিটা কিন্তু বিভক্তি নয়, এটা হচ্ছে নির্দেশক। একটা খানি বলতে একটা গ্রামকে বোঝানো হচ্ছে, একটা নির্দিষ্ট গ্রামকে, তাই খানি এটা হচ্ছে নির্দেশক। পরের প্রশ্ন, নিচের বাক্যটির মধ্যে থেকে বিভিন্ন কারক চিহ্নগুলিকে চিহ্নিত করে দেখাও। বন্ধুগণ এখান থেকেই জঙ্গলের আরম্ভ। এই বাক্যটি থেকেও যে কারক চিহ্নগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ কারক চিহ্ন বলতে বিভক্তি, ঠিক আছে, বিভক্তিগুলিকে আলাদা করে লিখতে হবে। তো এখানে বন্ধুগণ, এখানে গণ এটা হচ্ছে নির্দেশক। বন্ধুগণ মানে অনেকগুলো বন্ধু, এটা বহু বচন, ঠিক আছে, বহু বচনের রূপদান করেছে এটা। তো গণ এটা নির্দেশক।
এখান থেকেই, এখানে থেকে হচ্ছে কিন্তু অনুসর্গ এটা। ওকে, জঙ্গলের এখানে এর বিভক্তি, জঙ্গলের সঙ্গে জঙ্গলটা হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়ে এটা পদে পরিণত হয়েছে, তো এর বিভক্তি এখানে রয়েছে। এরপর কারক কত প্রকার ও কি কি? তো দেখো, সম্পর্কের বিচারে কারক 6 প্রকার: কর্তৃকারক বা কর্তা, ঠিক আছে, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, আর হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে 6 প্রকার কারক। তো এরপর দেখো, কারক নির্ণয়ের কিছু সহজ কৌশল আমরা প্রথমে আগে জেনে নেব, কারণ আমাদের এই অধ্যায় থেকে কিন্তু কারক নির্ণয় করতে হবে। তাই আমরা এই কারক নির্ণয়টা আগে প্রথমে এখান থেকে দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা এখানে এই 6টি কারকের নাম লিখেছি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, আর হচ্ছে অধিকরণ কারক। এবার আমরা আমাদের এই কারক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? ক্রিয়াপদকে যা দিয়ে প্রশ্ন করতে হবে, অর্থাৎ ক্রিয়াপদটাকে আগে বাক্যের মধ্যে কোনটা ক্রিয়াপদ সেটাকে আমাদের খুঁজতে হবে এবং সেই ক্রিয়াপদকে আমাদের প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার পর যে উত্তর পাবো সেই অনুযায়ী আমাদের কারকটা হবে আর কি। তো এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, একটা বাক্য নিয়েছি: বাবা প্রতিদিন ভোরে হাত দিয়ে ভিখারিকে ঝুলি থেকে টাকা দেন। এটা হচ্ছে একটা বাক্য। তো এই বাক্যের মধ্যে এই 6টা কারকই কিন্তু রয়েছে, ঠিক আছে। এই 6টা কারক আমরা কিভাবে নির্ণয় করব দেখো। তো এখানে দেখো, প্রথম কর্তৃকারকটা আমরা কিভাবে বের করব এই বাক্য থেকে? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে এই বাক্যের কর্তৃকারক, অর্থাৎ কে কাজটা করে বা কারা কাজটি করে, ঠিক আছে। প্রথমে আমাদের ক্রিয়াটাকে বের করতে হবে। এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে কি, বাবা প্রতিদিন ভোরে হাত দিয়ে ভিখারিকে ঝুলি থেকে টাকা দেন। তো দেন, এই যে দেওয়া হচ্ছে একটি ক্রিয়া বা কাজ করা, তো দেন এইটা হচ্ছে কি ক্রিয়া। তো এই দেন এটাকেই আমাদেরকে প্রশ্ন করতে হবে বিভিন্ন রকমের। প্রথমে কি করব? কে বা কারা, কে দেন বা কারা দেন। তো কে দেন? বাবা দেন। তো বাবা হচ্ছে এখানে কি কর্তৃকারক, এই যে বাবা, এটা হচ্ছে এখানে কর্তৃকারক হবে, ঠিক আছে। এরপরে দেখো, কর্মকারক কীভাবে পাবো? কি বা কাকে দিয়ে যে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা আমরা হচ্ছে আমাদের কর্ম। তো কি দেন? বাবা কি দেন? টাকা দেন। তো টাকাটা হচ্ছে এখানে আমাদের কর্মকারক, তো টাকা হয়ে গেল কর্মকারক। এরপর দেখো, কি দিয়ে বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে করণকারক। তো কি দিয়ে দেন বা কিসের দ্বারা দেন? তো বাবা কি করেন? হাত দিয়ে দেন, ঠিক আছে, যে হাত দিয়ে টাকা দেন। তো হাত দিয়ে এটা হচ্ছে আমাদের কী কারক? করণকারক। এরপর হচ্ছে নিমিত্তকারক। কীভাবে পাবো? কার নিমিত্ত বা কার জন্য, অর্থাৎ বাবা কাজটা কার জন্য করছে বা কার নিমিত্তে করছে। তো কার নিমিত্তে করছে? ভিখারি উদ্দেশ্য করছে বা ভিখারিকে জন্য দান করছে। ওখানে ভিখারি, এইটা হচ্ছে আমাদের নিমিত্তকারক। ওকে, এরপর অপাদানকারক আমরা কীভাবে পাবো? কোথা থেকে বা কিসের থেকে বা কোথা হইতে, এরকম প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে অপাদানকারক, ঠিক আছে। তো বাবা কোথা থেকে টাকা দান করেন? ঝুলি থেকে। এই যে এখানে ঝুলি থেকে টাকা দান করেন, তো ঝুলি থেকে এইটা হচ্ছে আমাদের অপাদানকারক, ঠিক আছে। এরপর দেখো, অধিকরণ কারক কীভাবে পাবো? না কোথায়, কখন বা কোন বিষয়ে এরকম প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। তো কোথায় বা কখন বা কোন বিষয়ে, তো কখন টাকা দেন তিনি? ভোরবেলা, দেখো ভোরে দেন। তো ভোরে, এটা একটা সময়ের এখানে বোঝানো হচ্ছে, সময় বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি অধিকরণ কারক। ওকে, তো এই বাক্যটির মধ্যে দেখো আমরা সমস্ত কারকগুলো নির্ণয় করলাম। তো এইভাবেই কিন্তু আমাদের বুঝে বুঝে কিন্তু কারক নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। এখানে দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে কর্তৃকারক কাকে বলে বা কর্তা কাকে বলে, একটি উদাহরণ দাও। তো আমরা এখানে উত্তর লিখছি: যে পদটিকে আশ্রয় করে বাক্যস্থিত ক্রিয়া প্রকাশিত হয় বা যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যেমন ওরা কাজ করে, এখানে কাজটা কে করছে? ওরা। তো ওরা হচ্ছে এখানে কি কর্তৃকারক, ওরা কাজ করছে। বা ছেলেটি সাঁতার কাটে, তো কে সাঁতার কাটে? ছেলেটি, ঠিক আছে। তো এখানে ছেলেটি হচ্ছে মানে কর্তৃকারক আর কি, যে কাজটা করছে আর কি বা যে ক্রিয়াটা সম্পন্ন করছে সেই হচ্ছে কর্তৃকারক। এরপর দেখো, প্রযোজক কর্তা কাকে বলে, একটি উদাহরণ দাও। আমরা উত্তর লিখছি, দেখো কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা, এটা কর্তা হবে, ঠিক আছে, তাকে প্রযোজক কর্তা বলে। এটা কর্তা লিখবে, ক তয়ের আকার হবে, কর্তা বলে। যেমন মা ছেলেকে পড়াচ্ছেন, এখানে মা নিজে কাজটি না করে ছেলেকে দিয়ে করাচ্ছেন, তাই মা প্রযোজক কর্তা। ওকে, দেখো এখানে কি বলা হচ্ছে? না মা ছেলেকে পড়াচ্ছেন, তো মা তো পড়ছে না কিন্তু ছেলেকে দিয়ে পড়িয়ে নিচ্ছেন, এখানে মা হচ্ছে কি কর্তা? প্রযোজক কর্তা। এরপর হচ্ছে প্রযোজ্য কর্তা কাকে বলে, একটি উদাহরণ দাও। তো অপরের প্রভাবে বা প্রেরণায় কেউ কোনো কাজ করলে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম, তো রান্নাটা কি আমরা কিন্তু করিয়ে নিলাম, কাকে দিয়ে করিয়ে নিলাম? রাঁধুনিকে দিয়ে। তো রাঁধুনি কিন্তু করছে কাজটা, কিন্তু কার প্রেরণায় করছে? না আমাদের প্রেরণায় কাজটা করছে। তো রাঁধুনি হচ্ছে আমাদের এখানে
কারক, রাঁধুনি এটা হচ্ছে প্রযোজ্য কর্তা, ঠিক আছে। তেমনি এখানে দেখো মা ছেলেকে পড়াচ্ছেন, মা হচ্ছে এখানে এই যে মা হচ্ছে এখানে প্রযোজক কর্তা, আবার এখানে ছেলেকে পড়াচ্ছেন, তো ছেলে কার প্রেরণায় কাজটা করছে, মায়ের, তো ছেলে হচ্ছে কিন্তু এখানে প্রযোজ্য কর্তা, ঠিক আছে, ছেলে হবে আমাদের এখানে প্রযোজ্য কর্তা। তেমনি এখানে এই যে আমরাটা হবে প্রযোজক কর্তা, আর রাঁধুনি এটা হচ্ছে আমাদের প্রযোজ্য কর্তা, এগুলো কিন্তু খেয়াল রাখবে। এরপরে সমধাতুজ কর্তা কাকে বলে, একটি উদাহরণ দাও। ক্রিয়াপদটি যে ধাতু থেকে তৈরি সেই একই ধাতু থেকে যদি কর্তা পদটিও তৈরি হয় তবে তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন বাজনা, বাজলো। এখানে দেখো ধাতু কোনটা, বাজ ধাতু থেকে বাজলো, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ সৃষ্টি হয়েছে, এবং বাজনা এটা হচ্ছে কিন্তু কর্তা, কে বাজলো না, বাজনা বাজলো, তো বাজনাটাও কিন্তু বাজ ধাতু থেকেই তৈরি হয়েছে। তো একই ধাতু থেকে যখন কর্তাটাও তৈরি হয় এবং ক্রিয়া তৈরি হয় এবং কর্তাও তৈরি হয়, তখন সেই কর্তাটাকে বলা হচ্ছে কি সমধাতুজ কর্তা, অর্থাৎ একই ধাতু থেকে কর্তাও তৈরি হয়েছে। এরপর উক্ত কর্তা কাকে বলে, একটি উদাহরণ দাও। তো কর্তৃবাচ্যের কর্তায় যখন শূন্য বিভক্তি হয় তাকে উক্ত কর্তা বলেন, যেমন মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে, এখানে মেবারের আকাশের সঙ্গে কিন্তু কোনো এখানে বিভক্তি যুক্ত নেই, তাই এটাকে বলা হচ্ছে কি উক্ত কর্তা। এরপর ব্যতিহার কর্তা কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো কোনো ক্রিয়ার দুই কর্তার মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বা বিরোধ বোঝালেন তাকে ব্যতিহার কর্তা বলে, যেমন রাজায় রাজা যুদ্ধ বেঁধেছে, ঠিক আছে, এখানে দুটো কর্তা রয়েছে, দুটো কর্তার মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতা বা বিরোধ রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কি ব্যতিহার কর্তা। নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। কোনো বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন দেখো তিনি এলে আমরা যাব, এখানে দুটি ক্রিয়া রয়েছে, একটা হচ্ছে যাব, একটা হচ্ছে এলে। এলেটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া নয়, অর্থাৎ এটা সম্পন্ন হয়নি, কিন্তু যাব এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো এই যে অসমাপিকা ক্রিয়ার কর্তা কোনটা, তিনি, কে এলে মানে তিনি এলে, তো তিনি হচ্ছে এখানে কি বলা হচ্ছে, নিরপেক্ষ কর্তা। অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। কিন্তু এখানে আমরাটাও কিন্তু কর্তা, এটা যাব, কিন্তু এটা যাবটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমরা। তো অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা কি বলবো, এখানে নিরপেক্ষ কর্তা, তিনি হচ্ছে নিরপেক্ষ কর্তা। এরপর উপবাক্যীয় কর্তার সংজ্ঞা সহ উদাহরণ দাও। কোনো খণ্ডবাক্য বা উপবাক্য যদি বাক্যের কর্তা হিসেবে কাজ করে তবে তাকে উপবাক্যীয় কর্তা বলে, যেমন তিনি এভাবে চলে যাবেন তা ভাবা যায়নি। দেখো তিনি এভাবে চলে যাবেন, এই যে এই সম্পূর্ণটা কিন্তু একটা কর্তা হিসাবে কাজ করছে, তো এটা হচ্ছে একটা কি খণ্ড বাক্য বা উপবাক্য, তো এটাকে বলা হচ্ছে কি উপবাক্যীয় কর্তা, অর্থাৎ বাক্যটা যখন কয়েকটা শব্দ দ্বারা মানে কর্তাটা তৈরি হয় তখনই সেটাকে বলা হচ্ছে উপবাক্যীয় কর্তা। এরপর হচ্ছে বহু ক্রিয়ার এক কর্তার একটি উদাহরণ দাও। তো মেয়েটি শুধু গান গাইছে আর নাচছে আর হাসছে আর খেলছে, তো এখানে বহু ক্রিয়ার এক কর্তা, এখানে কর্তা কোনটা, মেয়েটি, এখানে গান গাইছে, নাচছে, খেলছে, এগুলো কে করছে, মেয়েটি করছে, তো মেয়েটি হচ্ছে কর্তা, কিন্তু এখানে ক্রিয়া অনেকগুলো রয়েছে, যে গাইছে, নাচছে, হাসছে, খেলছে, এগুলো হচ্ছে অনেকগুলো ক্রিয়া, তো বহু ক্রিয়ার একটাই এখানে কর্তা রয়েছে। এরপর কর্মকারক বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। তো কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে, যেমন হচ্ছে অরুণবাবু ইংরেজি পড়ান, তো এখানে দেখো অরুণবাবু কী পড়ান, ইংরেজি পড়ান, তো ইংরেজিটা হচ্ছে এখানে কর্ম, ঠিক আছে, কর্মকারক। এরপর মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। তো দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে, যেমন শিক্ষক আমাদেরকে বাংলা পড়াচ্ছেন, এখানে বাংলা মুখ্য কর্ম এবং আমাদের এটা হচ্ছে গৌণ কর্ম। তো দেখো শিক্ষক আমাদের বাংলা পড়াচ্ছেন, এই যে বাক্য, এই বাক্যটিতে দুটি কর্ম রয়েছে, অর্থাৎ যে বাক্যে দুটি কর্ম থাকে সেটাকে বলা হচ্ছে কি দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার দুটি কর্ম রয়েছে। এখানে কোনটা কোনটা কর্ম রয়েছে, শিক্ষক আমাদেরকে বাংলা পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, ঠিক আছে, কাকে পড়াচ্ছেন, আমাদেরকে পড়াচ্ছেন, তো এখানে কটা কর্ম দুটি রয়েছে। এবার যেটা অপ্রাণীবাচক কর্ম সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হবে আমাদের মুখ্য কর্ম, যেমন হচ্ছে বাংলা, এটা হচ্ছে অপ্রাণীবাচক কর্ম, এটা মুখ্য কর্ম, আর আমাদের এটাও হচ্ছে কর্ম, এটা হচ্ছে প্রাণীবাচক কর্ম, প্রাণীবাচক কর্মকে বলা হবে গৌণ কর্ম, মনে রাখবে এগুলো, ঠিক আছে। এরপর সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। তো কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে, যেমন প্রলয়, নাচন, নাচলে, যখন। তো এখানে নাচ ধাতু থেকে দেখো নাচলে এটা ক্রিয়া তৈরি হয়েছে, এবং এই যে কর্ম নাচন, নাচ, এটাও কিন্তু নাচ ধাতু থেকেই তৈরি হয়েছে, তো দুটি এই কর্মটাও কিন্তু একই ধাতু থেকে তৈরি হয়েছে, নাচ ধাতু থেকে ক্রিয়াও তৈরি হয়েছে এবং কর্মটাও তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে কি সমধাতুজ কর্ম। বাক্যাংশ
কর্ম বলতে কি বোঝো, উদাহরণ দাও। কোনো বাক্যাংশ যদি কর্ম হিসেবে কাজ করে তবে তাকে বাক্যাংশ কর্ম বলে। যেমন হচ্ছে, একের পর এক হেরে যাওয়া আমি আর মেনে নেব না। এখানে আমি কি মেনে নেব না? না, একের পর এক হেরে যাওয়া, এই যে অংশটা আমি মেনে নেব না, তা এটা কিন্তু কর্ম। তো কর্ম বলতে কর্মটা কিন্তু এখন অনেকটা বড় একটা উপবাক্য বা একটা খণ্ড বাক্যের মতো। তো এই সম্পূর্ণটাকে বলা হবে কি কর্ম, বাক্যাংশ কর্ম, ঠিক আছে, বা উপবাক্যীয় কর্ম। এরপর অসমাপিকা ক্রিয়ারূপী কর্মের একটি উদাহরণ দাও। তো অসমাপিকা ক্রিয়া যখন কর্মের মতো আচরণ করে তখন তাকে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলা হয়। যেমন দেখো, বাচ্চাটি এখন বলতে শিখেছে। তো বাচ্চাটি কি শিখেছে? বলতে শিখেছে, তো এটা হচ্ছে কর্ম। আবার বলতে, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া। তাই অসমাপিকা ক্রিয়া যখন কর্মের মতো আচরণ করে তখন সেটাকে বলা হয় কি? অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। এরপর কর্মের বিপসা বলতে কি বোঝো, উদাহরণ দাও। তো একই কর্মের পুনরাবৃত্তিকে কর্মের বিপসা বলে। যেমন যা যা বলছি করেছো তো, যা যা বলেছি করেছে তো। এখানে দেখো, এই যে যা যা, এটা হচ্ছে কিন্তু একটা কর্ম, ঠিক আছে। তো একই কর্ম বারবার পুনরাবৃত্তি হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কি? কর্মের বিপসা। এই একই কর্মের পুনরাবৃত্তি মানে বারবার যেটা হয় আর কি, বলা হয় এই যে দুবার বা দুইয়ের বেশি, তো সেটাকেই বলা হচ্ছে কর্মের বিপসা। করণকারক বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো, কর্তা যার সাহায্যে বা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। যেমন হচ্ছে, আমরা কোদালে মাটি কাটি। এখানে কোদালে, এই কোদালে এটা হচ্ছে কিন্তু করণকারক। আমরা কি দিয়ে মাটি কাটি বা কিসের সাহায্যে মাটি কাটি, সেটা হচ্ছে কোদাল, ঠিক আছে, বা কিসের দ্বারা মাটি কাটি, কোদালের দ্বারা মাটি কাটি। তো কোদালে এটা হচ্ছে আমাদের করণকারক। এরপর লক্ষণাত্মক করণকারক বলতে কি বোঝো, উদাহরণ দাও। কোনো লক্ষণ বা চিহ্নের মাধ্যমে কোনো কিছু চেনা বোঝালে তাকে লক্ষণাত্মক করণকারক বলে। যেমন জটায় চেনা যায় সন্ন্যাসী। তো দেখো, এখানে জটায় চেনা যায় সন্ন্যাসী, জটা এটা হচ্ছে একটি মানে লক্ষণ, একটা চিহ্ন। এই চিহ্ন দেখে কিন্তু সন্ন্যাসীদের চেনা যায়, সেটাই বলা হচ্ছে। তো জটায় চেনা মানে জটার দ্বারা বা জটা দিয়ে এই সন্ন্যাসীদের চেনা যায়। তো জটাই এটা হচ্ছে একটা লক্ষণাত্মক করণকারক। এরপর সমধাতুজ করণ বলতে কি বোঝো, উদাহরণ দাও। ক্রিয়া ও করণ পদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ করণ বলে। যেমন হচ্ছে, কি বাঁধনে বেঁধেছ মোড়ে। তো বাঁধনে অর্থাৎ বাঁধনের দ্বারা, দ্বারা দিয়ে এগুলো দিয়ে প্রশ্ন করলে কি হয়, করণকারক পাওয়া যায়। তো এটা হচ্ছে কি আমাদের করণকারক, এবং এটা একই হচ্ছে ধাতু থেকে উৎপন্ন হয়েছে। বাঁধ ধাতু থেকে বেঁধেছ একটা ক্রিয়া তৈরি হয়েছে, এবং বাঁধনে এটা হচ্ছে করণ, করণ এটাও হচ্ছে আমাদের কি এই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা সমধাতুজ করণ। এরপর নিমিত্ত কারক কাকে বলে, নিমিত্ত কারক বলতে কি বোঝো, উদাহরণ দাও। তো যে পদের দ্বারা কোনো কিছুর জন্য বা উদ্দেশ্যে কাজ করা বোঝায় তাকে নিমিত্ত কারক বলে। যেমন অন্ধ জনে দেহ আলো। অন্ধ জনে বলতে কি, অন্ধ মানুষকে, দেহ মানে হচ্ছে দাও এখানে, ঠিক আছে, দাও আর কি, অর্থাৎ অন্ধ মানুষকে আলো দাও বা অন্ধ মানুষকে আলো দান করো। এখানে দেখো, এই অন্ধ জনে অর্থাৎ অন্ধ মানুষের উদ্দেশ্যে বা অন্ধ মানুষের নিমিত্তে বা অন্ধ মানুষের জন্য আলো দান করো, তার জন্য অন্ধ জনে এটা হচ্ছে কিন্তু আমাদের নিমিত্ত কারক। কার নিমিত্তে কাজটা করা হচ্ছে না, অন্ধ জনের নিমিত্তে, তাই অন্ধ জনে আমাদের নিমিত্ত কারক। নিমিত্ত কারকে অনুসর্গ ব্যবহারের দৃষ্টান্ত দিয়ে একটি উদাহরণ দাও। তো এখানে ছোটদের জন্য ভালো স্কুল নেই। এখানে কাদের জন্য, মানে দেখো, ছোটদের জন্য অর্থাৎ ছোটদের নিমিত্তে স্কুল নেই, তো এটা হচ্ছে নিমিত্ত কারক, এবং জন্য হচ্ছে অনুসর্গ। অপাদান কারক বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। যা থেকে কোনো কিছুর বিচ্যুতি, পতন, ভীতি বা মুক্তি বোঝায় তাকে অপাদান কারক বলে। যেমন হচ্ছে, দুধে দই হয়। অর্থাৎ যা থেকে কোনো কিছু কী হয়, বিচ্যুতি হয়ে যায় বা একটা থেকে মানে আলাদা হয়ে যায় আর কি, সেটাকে বলা হচ্ছে অপাদান কারক, ঠিক আছে। যেমন দুধে দই হয়, অর্থাৎ দুধ থেকে দই হয়, বা দুধ হইতে দই হয়, এরকম। তো দুধে দই হয়, এখানে দুধে, এইটা হচ্ছে আমাদের অপাদান কারক। পরের প্রশ্ন, স্থানবাচক অপাদানের একটি উদাহরণ দাও। আমরা উত্তর লিখছি। কোনো স্থান বা আধার থেকে বিচ্যুতি বা প্রাপ্তি বোঝালে তাকে স্থানবাচক অপাদান কারক বলে। যেমন ট্রেনটা হাওড়া ছাড়লো। এখানে দেখো, হাওড়া ছাড়লো বলতে কি, হাওড়া থেকে ছাড়লো ট্রেনটা, অর্থাৎ বা হাওড়া হইতে ছাড়লো। তো হাওড়া হচ্ছে আমাদের এখানে কি অপাদান কারক, স্থানবাচক অপাদান কারক। হাওড়া একটা জায়গার নাম, তার জন্য হাওড়া হচ্ছে আমাদের স্থানবাচক অপাদান কারক। কালবাচক অপাদান কারক বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো, কোনো সময় থেকে কাজ শুরু হওয়া বোঝালে তাকে কালবাচক অপাদান কারক বলে। যেমন তিনি কখন থেকে অপেক্ষা করছেন। এখানে কখন থেকে, এটা সময় থেকে বোঝাচ্ছে, তাই এটা কালবাচক অপাদান কারক। তুলনাবাচক অপাদান কারক বলতে কি বোঝো, উদাহরণ দাও। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর তুলনা বোঝালে তাকে তারতম্যবাচক বা তুলনাবাচক উপাদান কারক বলা হয়।
যেমন আমার চেয়ে তোমার বয়স কম, এখানে দেখো আমার চেয়ে এখানে কি একটা তুলনা করা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের তুলনাবাচক অপাদান কারক বা তারতম্যবাচক অপাদান কারক। এরপর অধিকরণ কারক বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। তো ক্রিয়ার আধারকে যেমন স্থান, কাল বা বিষয়, এটাকে বলা হয় কি অধিকরণ কারক। অর্থাৎ ক্রিয়া যাকে আধার করে আর কি সম্পন্ন করে ক্রিয়াটা, সেটাই হচ্ছে অধিকরণ কারক। যেমন জঙ্গলে বাঘ থাকে, তো বাঘ কোথায় থাকে, জঙ্গলে, তো জঙ্গলে এটা হচ্ছে আমাদের অধিকরণ কারক। এরপর অধিকরণ কারক কত প্রকার ও কি কি? অধিকরণ কারক প্রধানত তিন প্রকার: স্থানাধিকরণ, কালাধিকরণ আর হচ্ছে কি বিষয়াধিকরণ বা ভাবাধিকরণ। এরপরের প্রশ্ন, স্থানাধিকরণ বা আধারিধিকরণ কারক কাকে বলে? তো দেখো স্থানাধিকরণ বা আধারিধিকরণ কি না, যে স্থানে ক্রিয়াটি সম্পন্ন হয় সেই স্থানকে স্থানাধিকরণ কারক বলে। যেমন বনে বাঘ থাকে, তো বাঘ কোথা থাকে, বনে, বনে একটা স্থান বা জায়গার নাম, তাই স্থানাধিকরণ কারক। তাই এটা হচ্ছে কি বনে বাঘ থাকে, এটা হচ্ছে কি স্থানাধিকরণ কারক। আবার দেখো স্থানাধিকরণ কারক হচ্ছে আবার তিন প্রকারের হয়, একটা হচ্ছে একদেশ সূচক, ব্যাপ্তি সূচক আর হচ্ছে সামীপ্য সূচক, এই তিন রকম হয় এই স্থানাধিকরণ কারক। তো দেখো প্রথমে আমরা একদেশ সূচক স্থানাধিকরণ কাকে বলে, এটা আমরা এই কারক কাকে বলে সেটার উত্তরটা লিখছি। সমগ্র স্থান জুড়ে নয়, মাত্র কোনো বিশেষ অংশ, কোনো কিছুর বিশেষ অংশে কোনো কিছুর অবস্থান বোঝালে একদেশ সূচক স্থানাধিকরণ কারক হয়। যেমন হচ্ছে আকাশে রামধনু উঠেছে, অর্থাৎ আকাশে সর্বত্র ওঠেনি, কিন্তু আকাশে রামধনু উঠেছে মানে কি আকাশের একটা অংশে কিন্তু এই রামধনু উঠেছে, তাই এটা হচ্ছে কি আমাদের একদেশ সূচক স্থানাধিকরণ, অর্থাৎ আকাশের একটা অংশে এই রামধনু উঠেছে। এরপরে হচ্ছে ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ কারক কাকে বলে? তো কোনো বিশেষ অংশে নয়, সর্বত্র জুড়ে থাকা বোঝালে ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ কারক হয়। যেমন তিলে তেল আছে, তো তিলে তেল আছে বললে আমরা কি বলবো, তিলের মানে একটা তিলের সমস্ত অংশটাতেই কিন্তু তেল আছে, কোনো একটা বিশেষ জায়গায় তো তেলটা নেই, সমগ্র অংশতেই তেল আছে, এটা হচ্ছে ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ কারক। তারপর দেখো সমুদ্রের লবণ আছে, বলতে সমুদ্রের সমস্ত জলেই কিন্তু লবণ আছে, অর্থাৎ সমগ্র অংশতেই কিন্তু লবণ রয়েছে সমুদ্রের জলে, এটা হচ্ছে ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ কারক। অথবা ফুলে গন্ধ আছে, ফুলে গন্ধ বলতে সমগ্র ফুলেই গন্ধ রয়েছে, আর কোনো একটা নির্দিষ্ট অংশ তো নেই, তার জন্য এগুলো হচ্ছে আমাদের ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ কারক। এরপর সামীপ্য সূচক স্থানাধিকরণ কারক বলতে কি বোঝো? তো নৈকট্য বোঝালে, নৈকট্য মানে কি নিকট, অর্থাৎ কাছে আর কি, ঠিক আছে, তো নৈকট্য বোঝালে সামীপ্য সূচক স্থানাধিকরণ কারক হয়। যেমন শীতকালে গঙ্গাসাগরে মেলা বসে, তো এখানে দেখো গঙ্গাসাগরে বলতে কি সাগরে, অর্থাৎ সাগরের তীরে মানে কাছাকাছি বোঝায়, তো সে তার জন্য কি এখানে গঙ্গাসাগরে, এটা হচ্ছে আমাদের সামীপ্যবাচক স্থানাধিকরণ। এরপর ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা হয়, তো সঙ্গমে বলতে কী বোঝানো হয়, মানে সঙ্গমে অর্থে সঙ্গম তীরে, মানে ত্রিবেণীর কাছাকাছি, ঠিক আছে, সেখানে কুম্ভ মেলা হয়, তো ত্রিবেণী সঙ্গমে, এটা হচ্ছে সামীপ্যবাচক স্থানাধিকরণ কারক। এরপর কালাধিকরণ কারক কাকে বলে? তো যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয় সেই সময়কে কালাধিকরণ কারক বলে। যেমন প্রভাতে সূর্য ওঠে, তো সূর্য কখন ওঠে না, প্রভাতে, এটা সময় বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কালাধিকরণ। কাল মানে কি সময়, তো কালাধিকরণ কারক বলা হয় এটাকে। এরপর দেখো কালাধিকরণ কারক হচ্ছে আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে ঘনমূলক আর একটা হচ্ছে ব্যাপ্তিমূলক। তো ঘনমূলক কালাধিকরণ কারক কাকে বলে? উত্তর লিখবে, অতি অল্প সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিয়াটি অনুষ্ঠিত হলে তাকে ঘনমূলক কালাধিকরণ কারক, সেটা ঘনমূলক কালাধিকরণ কারক হয়। যেমন বিকেল 5টায় সভা বসবে, একটা নির্দিষ্ট ক্ষণ বা নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে, তো এটা হচ্ছে ঘনমূলক কালাধিকরণ কারক। এরপর হচ্ছে ব্যাপ্তিমূলক কালাধিকরণ কারক কাকে বলে? তো ক্রিয়া নিষ্পন্নের সময় যদি দীর্ঘকাল ধরে হয়, ক্রিয়া নিষ্পন্নের যে সময় সেটা যদি দীর্ঘকাল ধরে হয় তবে ব্যাপ্তিমূলক কালাধিকরণ কারক হয়। যেমন পৌষে প্রবল শীত, পৌষে বলতে কি সারা পৌষ মাসে কিন্তু প্রবল শীত, পৌষের যে কোনো একটা দিন তো শীত নয়, তো পৌষে প্রবল শীত বলতে সারা পৌষ মাসেই প্রবল শীত, সেটা বোঝানো, তো এটা হচ্ছে একটি ব্যাপ্তিমূলক কালাধিকরণ কারক। তো পৌষ এবং এটা সময় বোঝাচ্ছে, পৌষ বলতে একটা পৌষ মাস, সেটা একটা সময়। নেক্সট প্রশ্ন দেখব, বিষয়াধিকরণ কারক কাকে বলে? তো কোনো বিষয়ে বা ব্যাপারে ক্রিয়া অনুষ্ঠিত হলে বিষয়াধিকরণ কারক হয় আর কি। যেমন রাম ব্যাকরণে পণ্ডিত, এখানে ব্যাকরণ হচ্ছে একটা বিষয়, সেই বিষয়ে রাম পণ্ডিত, তো এখানে ব্যাকরণে এটা হচ্ছে কিন্তু বিষয়াধিকরণ কারক। তারপর দেখো স্মৃতি লোকগীতিতে প্রথম হয়েছে, তো লোকগীতি হচ্ছে একটি বিষয়, এই বিষয়ে সে প্রথম হয়েছে কে না স্মৃতি, তো লোকগীতিতে এটা হচ্ছে বিষয়াধিকরণ কারক।
এরপর একটি ব্যাপ্তিবাচক কালাধিকরণের উদাহরণ দাও। তো আমরা এখানে উত্তর লিখছি শরৎকালে কাশফুল ফোটে। তো শরৎকালে কাশফুল ফোটে, তো শরৎকাল বলতে শরৎকাল পুরো শরৎকালেই ফোটে, যে কোনো শরৎকালের একটি নির্দিষ্ট দিনে তো বোঝানো হচ্ছে না। তো তার জন্য হচ্ছে এটা আমরা লিখলাম কি ব্যাপ্তিবাচক কালাধিকরণের উদাহরণ, এটা লিখলাম। এরপর হচ্ছে একটি ক্ষণমূলক কালাধিকরণের উদাহরণ দাও। তো দেখো দুপুর দুটোই ট্রেন ছাড়বে, নির্দিষ্ট ক্ষণ বোঝাচ্ছে বা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ক্ষণমূলক কালাধিকরণ। এরপর হচ্ছে বিষয়াধিকরণ বা ভাবাধিকরণের একটি উদাহরণ দাও। তো গোলমালে হারিয়ে ফেললাম। তো গোলমাল হচ্ছে একটি কি বিষয়, এই বিষয়ে আমি নিজেকে হারিয়ে ফেললাম। তো গোলমাল এটা হচ্ছে বিষয়াধিকরণ কারক। এরপর ছাদ থেকে বাজি পোড়ানো হবে, চিহ্নিত অংশটি কোন কারকের উদাহরণ। তো ছাদ থেকে বাজি পোড়ানো হবে, তো ছাদ থেকে, ছাদ একটা জায়গা, তো ছাদ থেকে বলতে দেখো ছাদে দাঁড়িয়ে বাজি পোড়ানো, তাই এটি অধিকরণ কারকে থেকে অনুসর্গের উদাহরণ। থেকে একটি অনুসর্গ এবং ছাদ হচ্ছে একটি জায়গার নাম, তো এটা হচ্ছে একটি অধিকরণ কারক, ঠিক আছে। অধিকরণ কারকে থেকে অনুসর্গ, এবং এটা হচ্ছে স্থানাধিকরণ হবে, ঠিক আছে। স্থানাধিকরণের যে একটা জায়গা বোঝাচ্ছে, তার জন্য এটি স্থানাধিকরণ হবে, যদি আর আমরা স্পেসিফিক করে বলি আর কি, নির্দিষ্ট করে বলে আর কি। তো তারপর দেখো কর্তৃকারকে কে বিভক্তির একটি উদাহরণ দাও। তো আমরা উত্তর লিখছি অনন্তকে যেতেই হবে। তো কর্তৃকারকে কে বিভক্তি, কাকে যেতে হবে, অনন্তকে। তো অনন্তের সঙ্গে কে বিভক্তি রয়েছে, তো কর্তৃকারকে কে বিভক্তি দিয়ে আমরা একটি বাক্য এখানে লিখলাম। এরপর কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও। তো অতনু বই পড়ে, কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ লিখতে বলা হয়েছে। তো অতনু বই পড়ে, অতনু কী পড়ে না, বই পড়ে। তো বইয়ের সঙ্গে দেখো কোনো বিভক্তি কিন্তু নেই, তাই বই হচ্ছে শূন্য বিভক্তি রয়েছে এখানে। নিমিত্তকারকে তে বিভক্তির একটি উদাহরণ লিখতে হবে। তো ক্ষুধিতে যোগাও অন্ন। তো ক্ষুধিতে বলতে ক্ষুধিতের নিমিত্তে, ক্ষুধিত মানে কি, যে যার ক্ষুধা পেয়েছে আর কি, খিদে পেয়েছে, তো তার নিমিত্তে এখানে অন্ন বা খাবার জোগানোর কথা বলা হচ্ছে। তো এখানে তে বিভক্তি রয়েছে, ঠিক আছে। আমরা নিমিত্তকারকে এখানে তে বিভক্তি দিয়ে বাক্যটা লিখলাম। করণকারকে অন্তস্থ বিভক্তির একটি উদাহরণ দাও। তো মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকে। তো লজ্জায় মানে লজ্জার দ্বারা বা লজ্জায়, ঠিক আছে, মুখ ঢাকে। তো এখানে অন্তস্থ বিভক্তি রয়েছে, করণকারকে অন্তস্থ বিভক্তি। তারপর অপাদানকারকে এ বিভক্তির একটি উদাহরণ দাও। তো তোমার ভূতে ভয় কিসের। তো অর্থাৎ ভূতে বলতে তোমার ভূত হইতে কিসের ভয়, ঠিক আছে। এবং এখানে তে বিভক্তি রয়েছে, দেখো ভূতের সঙ্গে তে বিভক্তি রয়েছে। তো অপাদানকারকে তে বিভক্তি দিয়ে আমরা এই বাক্যটি লিখলাম। অধিকরণকারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। তো দিল্লিতে লালকেল্লা আছে, এখানে দিল্লি হচ্ছে একটি শব্দ, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত রয়েছে, ঠিক আছে। দিল্লি হচ্ছে একটি জায়গার নাম, স্থানের নাম। তো এটা হচ্ছে একটি অধিকরণ কারক, স্থানাধিকরণ কারক হবে আর কি, ঠিক আছে। তো তে বিভক্তি দিয়ে আমরা এই বাক্য লিখলাম। এরপর অকারক কাকে বলে বা অকারক পদ বলতে কী বোঝেন। তো বাক্যের যেসব পদের সাথে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, কিন্তু অন্য নামপদের সম্পর্ক থাকে, তাদের অকারক পদ বলে। এরপর দেখো অকারক পদ কত প্রকার ও কী কী। তো অকারক পদ হচ্ছে দুই প্রকার, সম্বন্ধ পদ আর হচ্ছে সম্বোধন পদ। তো প্রথম লিখছি আমরা সম্বন্ধ পদ কাকে বলে। তো বিশেষ্য বা সর্বনামের সাথে অন্য পদের অধিকার বা ঘনিষ্ঠ সম্বন্ধ বোঝালে, সম্বন্ধ থাকলে তাকে সম্বন্ধ পদ বলে। যেমন হচ্ছে রামের বই। তো এখানে বিশেষ্য বা এখানে কি বলা হচ্ছে, বিশেষ্য বা সর্বনামের সাথে অন্য পদের অধিকার বা ঘনিষ্ঠ সম্বন্ধ থাকলে তাকে সম্বন্ধ পদ বলে। তো এখানে দেখো রামের সঙ্গে বইয়ের একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে। রামের এটা হচ্ছে আমাদের সম্বন্ধ পদ। লোকটায় পালের গোদা হয়ে বসে আছে, রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করো। এখানে পালের গোদা বলতে এখানে দেখো একটা সম্বন্ধ বোঝা হচ্ছে পালের সঙ্গে গোদার। তো এখানে পালের এটা হচ্ছে সম্বন্ধ পদ এবং এখানে এর বিভক্তি রয়েছে। তারপর সম্বোধন কাকে বলে উদাহরণ দেওয়া। তো যে পদের দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা হয় বা সম্বোধন করা হয় আর কি, তাকে সম্বোধন পদ বলেন। যেমন ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওরে বলতে কাউকে মানে সম্বোধন করে কিছু বলা হচ্ছে, তাই ওরে এটা হচ্ছে আমাদের সম্বোধন কারক বা সম্বোধন পদ, ঠিক আছে। কারক নয়, সম্বোধন পদ। সম্বোধন পদের পরে সাধারণত কোন কোন চিহ্ন ব্যবহৃত হয়। সম্বোধন পদের পরে সাধারণত কমা বা বিস্ময়সূচক চিহ্ন এগুলো ব্যবহৃত হয়। তারপরে দেখো আমাদের ফিরায়ে লহ অই বসুন্ধরে রেখাঙ্কিত পদটি কোন পদ। এখানে এই যে বসুন্ধরে পদটি কোন পদ না, বাক্যে বসুন্ধরে পদটি হলো সম্বোধন পদ, যা পৃথিবীকে সরাসরি সম্বোধন করা হচ্ছে, অর্থাৎ হে পৃথিবী বা ওগো পৃথিবী অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে বসুন্ধরে বলতে বসুন্ধরে এই শব্দটার অর্থ কি, বসুন্ধরা মানে তো হচ্ছে পৃথিবী, আর বসুন্ধরে এটার মানে হচ্ছে কি হে পৃথিবী বা ওগো পৃথিবী, তাই এখানে এটা সম্বোধন পদ, ঠিক আছে। এরপর সম্বন্ধ পদ বা সম্বোধন পদের একটি পার্থক্য লেখন। তো সম্বন্ধ পদ সাধারণত র বা এর বিভক্তিযুক্ত হয়, কিন্তু সম্বোধন পদ সচরাচর শূন্য বিভক্তিযুক্ত হয়।
খাঁটি বাংলা প্রবাদ প্রবচনে কোন পদের প্রয়োগ খুব বেশি, একটি উদাহরণ দাও। তো খাঁটি বাংলা প্রবাদে সম্বন্ধ পদের প্রয়োগ খুব বেশি, যেমন হচ্ছে হাতের পাঁচ, মিছরির ছুরি, এইগুলো। ক্রমসম্বন্ধ বোঝায় এমন একটি সম্বন্ধ পদের উদাহরণ দাও। তোমরা উত্তর লিখছি অঙ্ক বইয়ের 13 পাতা দেখো, এখানে 13, এটা হচ্ছে ক্রম সম্বন্ধ পদের একটা উদাহরণ। তারপর মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, এই বাক্যে প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা চিহ্নিত করো। এখানে দেখো মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, এখানে মা কিন্তু কাজটা করছেন না, মা কাজটা কাকে দিয়ে করাচ্ছেন, ছেলেকে দিয়ে। তো মা কাজটা করাচ্ছেন, মা হচ্ছে এখানে প্রযোজককর্তা, আর মার প্রেরণার যে কাজটা করছে ছেলে হচ্ছে কাজটা করছে, তো ছেলে কাজটা করছে, ছেলে হচ্ছে এখানে প্রযোজ্যকর্তা। তো আমাদের এখানে মা হবে প্রযোজককর্তা আর ছেলে হচ্ছে প্রযোজ্যকর্তা। তারপর দেখো তিনি আমাকে দিয়ে কাজটি করালেন, এই বাক্যটির প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা চিহ্নিত করো। তো এখানেও দেখো আগের বাক্যটির মতোই, তিনি আমাকে দিয়ে কাজটি করালেন, তো তিনি কিন্তু কাজটি করেননি, তিনি আমাকে দিয়ে করালেন কাজটি। তো তিনি হচ্ছে আমাদের এখানে প্রযোজককর্তা, আর আর যাকে দিয়ে করালেন কাজটি অর্থাৎ আমাকে দিয়ে করালেন, ঠিক আছে, এই আমাকে এটা হচ্ছে প্রযোজ্যকর্তা, ঠিক আছে। তো তিনি প্রযোজককর্তা হবে আর আমাকে এটা প্রযোজ্যকর্তা হবে। এরপর লেখাপড়ায় মন দাও, এটি অধিকরণের কোন শ্রেণীতে পড়ে? তো লেখাপড়া একটা বিষয়, তো এটা হচ্ছে একটি বিষয়াধিকরণ, ঠিক আছে, এটি একটি বিষয়াধিকরণ বা ভাবাধিকরণের দৃষ্টান্ত। তারপর বিভক্তি ও অনুসর্গ এই দুইয়ের বহুল ব্যবহার ঘটে এমন দুটি কারকের নাম লেখো। তো বিভক্তি আর অনুসর্গ এই দুটির বেশি ব্যবহার হয় কোন কারকে? করণ কারক এবং অপাদান কারকে। সম্বন্ধ পদের ক্ষেত্রে বিভক্তি না অনুসর্গ কোনটির প্রয়োগ বাহুল্য দেখা যায়? বাহুল্য পদে কোনটির বেশি প্রয়োগ দেখা যায়? তো সম্বন্ধ পদের ক্ষেত্রে হচ্ছে সম্বন্ধ পদে শুধুই বিভক্তি, র, এর এইগুলোই ব্যবহার ঘটে, এক্ষেত্রে কিন্তু কোনো অনুসর্গের ব্যবহার হয় না সম্বন্ধ পদে। এরপর প্রধানত অনুসর্গ যোগে গঠিত কারক কোনটি? তো অপাদান কারক প্রধানত অনুসর্গ যোগে গঠিত কারক। তিলে তেল হয় এবং তিলে তেল আছে, রেখাঙ্কিত পদ দুটি কোন কোন কারকের দৃষ্টান্ত? দেখো এখানে তিলে তেল হয় মানে কি তিল হইতে তেল হয় বা তিল থেকে তেল হয়, তাই এখানে তিলে এটা হচ্ছে অপাদান কারক, আর এখানে তিলে তেল আছে অর্থাৎ তিলের মধ্যে তেল আছে, এটা হচ্ছে অধিকরণ কারক, ঠিক আছে। তো আমাদের প্রথমটা হবে কি তিলে, এটা অপাদান কারক, আর দ্বিতীয়টা এটা হচ্ছে কিন্তু অধিকরণ কারক। এরপর আমার স্কুল এটি এবং সে স্কুল পালালো, রেখাঙ্কিত পদ দুটি কোন কোন কারকের দৃষ্টান্ত? এখানে কি বলা হচ্ছে আমার স্কুল এটি, তো আমার স্কুল এটি কি স্কুল, এটা এই স্কুলটা কিন্তু হচ্ছে আমাদের কর্ম, আর সে স্কুল পালালো মানে কি সে স্কুল হইতে পালালো বা স্কুল থেকে পালালো, তো এখানে এই স্কুলটা হচ্ছে আমাদের অপাদান কারক। তো প্রথমটা হবে কর্মকারক আর দ্বিতীয়টা হচ্ছে কি অপাদান কারক। এরপর চোখে টান পড়ে এবং চোখে ধুলো পড়েছে, রেখাঙ্কিত পদ দুটি কোন কোন কারকের দৃষ্টান্ত? এখানে চোখে টান পড়ে, এই চোখে এটা কিন্তু কর্তৃকারক হয়ে যাচ্ছে, আর এখানে চোখে ধুলো পড়েছে, চোখের মধ্যে ধুলো পড়েছে, এখানে কিন্তু হবে অধিকরণ কারক। তো প্রথমটা কর্তৃকারক হবে আর দ্বিতীয়টা হবে কিন্তু অধিকরণ কারক। এরপর ডাক্তার ডাকো এবং ডাক্তার এলেন দেখলেন, রেখাঙ্কিত পদ দুটি কিসের দৃষ্টান্ত? দেখো এখানে ডাক্তার ডাকো, তো ডাক্তারকে এখানে ডাকতে বলা হচ্ছে, তো কাকে ডাকতে হবে? ডাক্তারকে, ডাক্তার তাহলে এখানে কি কর্ম হয়ে গেল, আর এখানে ডাক্তার এলেন আর দেখলেন, তো ডাক্তার কে এলেন? তো ডাক্তার এলেন, তো ডাক্তার দ্বিতীয়টাই কি হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে কিন্তু ডাক্তারটা কর্তৃকারক হবে। এবং এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো ডাক্তার ডাকো, এখানে বাক্যে কিন্তু ডাক্তার এটা কিন্তু সম্বন্ধ পদ নয়, এটা কিন্তু আমাদের কর্মকারক হবে, ঠিক আছে। এরপর করণ এবং অপাদান কারকে তে বিভক্তির একটি করে উদাহরণ দাও। তো করণ আর অপাদান কারকে একটি করে তে বিভক্তির উদাহরণ লিখতে বলা হচ্ছে। তো মহামারীতে গা উজাড় হলো, এখানে মহামারীতে এটা করণ, মহামারীতে বলতে কি মহামারীর দ্বারা, তো তে বিভক্তি এখানে হয়ে গেল। আর মেঘেতে বৃষ্টি হয় অথবা মেঘ হইতে বৃষ্টি হয়, তো এটা আমাদের অপাদান কারক হয়ে গেল। এরপর হচ্ছে কারক নির্ণয় করার একটি উপায় লেখন। তো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদটির কী জাতীয় সম্পর্ক এবং তার অর্থ বুঝে কারক নির্ণয় করতে হয়, এটা হচ্ছে কারক নির্ণয় করার উপায়। তারপর দেখো বাক্যে ব্যবহার করে করণ কারকে অনুসর্গের প্রয়োগ দেখাও। তো স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, এখানে বলা হচ্ছে বাক্যে ব্যবহার করে করণ কারকে অনুসর্গের প্রয়োগ দেখান। তো স্বপ্ন দিয়ে, এখানে দিয়ে হচ্ছে অনুসর্গ, তো স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, কী দিয়ে তৈরি? স্বপ্ন দিয়ে এটা হচ্ছে আমাদের করণ কারক এবং দিয়ে এটা অনুসর্গ। নিমিত্ত কারকে অনুসর্গের ব্যবহার দেখিয়ে একটি বাক্য লেখো। তো নিমিত্ত কারকে অনুসর্গের ব্যবহার দেখিয়ে একটি বাক্য লিখতে বলা হচ্ছে। তো সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখের লাগিয়া, কিসের লাগিয়ে? না সুখের লাগিয়া, ঠিক আছে, সুখের জন্য, তো জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিমিত্ত কারক। কিসের নিমিত্তে? না সুখের নিমিত্তে ঘর বাঁধিনু, এ ঘর বাঁধিনু।
তো এখানে আমরা কি করলাম না নিমিত্ত কারকে এখানে লাগিয়া কিন্তু এটা হচ্ছে আমাদের অনুসর্গ। অনুসর্গ লাগিয়া অনুসর্গ দিয়ে আমরা এই বাক্যটা লিখলাম, নিমিত্ত কারকের এই বাক্যটা লিখলাম। সংস্কৃত ভাষায় কোন বাংলা কারকটি নেই? তো দেখো সংস্কৃত ভাষায় নিমিত্ত কারক এটা কিন্তু নেই। সংস্কৃতে এটি চতুর্থী বিভক্তি বা সম্প্রদান কারকের অন্তর্গত। ঠিক আছে, সংস্কৃতে রয়েছে, আমরা যেটা বাংলায় বলি নিমিত্ত কারক, সংস্কৃতে সেটা হচ্ছে সম্প্রদান কারক। সে ব্যাকরণে পারদর্শী এবং সে ভাইকে ব্যাকরণ পড়াচ্ছে। রেখাঙ্কিত পদ্মটির কোন কোন কারকের দৃষ্টান্ত? তো দেখো এখানে সে ব্যাকরণে পারদর্শী, ব্যাকরণ হচ্ছে এখানে একটি বিষয়, তো এই বিষয়ে সে পারদর্শী, অর্থাৎ এটা হচ্ছে কি অধিকরণ কারক, অর্থাৎ বিষয় অধিকরণ কারক আর কি এটা। ওকে, তো অধিকরণ কারক হবে। আর এখানে দেখো সে ভাইকে ব্যাকরণ পড়াচ্ছে, কি পড়াচ্ছে? ব্যাকরণ পড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের কর্মকারক। কিন্তু দ্বিতীয়টি হবে কর্মকারক এবং প্রথমটি হচ্ছে অধিকরণ কারক, বা যদি এটাকে আমরা আরও বিশেষভাবে বলা হয় তাহলে কী হবে? বিষয়াধিকরণ কারক হবে। এবং এখানে দেখো কিন্তু দুটি কর্ম আছে, একটা হচ্ছে আমাদের গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। যেটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম কোনটা? এই যে ব্যাকরণ, এটা হচ্ছে মুখ্য কর্ম, যেটা হচ্ছে প্রাণ নেই অপ্রাণীবাচক, আর যেটা প্রাণীবাচক সেটা হচ্ছে কিন্তু আমাদের গৌণ কর্ম হবে। কাকে ব্যাকরণ পড়াচ্ছে? ভাইকে কিন্তু গৌণ কর্ম, এটা দুটি কর্ম রয়েছে এখানে। এরপর শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর লিখবো, দেখো শূন্য বিভক্তি বলতে বোঝায় এমন একটি বিভক্তি যা কোনো বিশেষ শব্দের সাথে যুক্ত হয় এবং তার অর্থকে পরিবর্তন করে না। উদাহরণস্বরূপ আমি বই পড়ি, বাক্যে আমি এবং বই শব্দ দুটি শূন্য বিভক্তির উদাহরণ। আমি এর সঙ্গে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নেই এবং বই এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই। ওকে, এগুলো হচ্ছে শূন্য বিভক্তির উদাহরণ। পরের প্রশ্ন, অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে অস্ত্র রাখো, কি রাখতে বলা হচ্ছে? অস্ত্র রাখতে বলা হচ্ছে। তো কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? এটা কর্মকারক পাবো এবং এর সঙ্গে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটা হবে শূন্য বিভক্তি। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে পৃথিবীটা কোন কারক? কে বেঁচে আছে? না পৃথিবী বেঁচে আছে, তো পৃথিবীটা কী হবে? কর্তৃকারক হবে এবং পৃথিবীর সঙ্গে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটা হবে কি শূন্য বিভক্তি। তো কর্তৃকারক এটা শূন্য বিভক্তি হবে। কারক ও অকারকের প্রধান পার্থক্যটি লেখুন। তো কারকের সঙ্গে ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে, কিন্তু অকারকের সঙ্গে ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক থাকে না। ওকে, এরপর পড়ুয়ারা পড়ছে, রেখাঙ্কিত পদটি কোন জাতীয় কর্তা? তো পড়ুয়ারা পড়ছে, কারা পড়ছে? না পড়ুয়ারা পড়ছে, এটা কোন জাতীয় কর্তা? এটা হচ্ছে আমাদের সমধাতুজ কর্তা, অর্থাৎ এই যে পর ধাতু থেকে পড়ছে সৃষ্টি হয়েছে এবং পর ধাতু থেকে পড়ুয়া, একই ধাতু থেকে ক্রিয়া আর কর্তা দুটি তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে সমধাতুজ কর্তা। অনুসর্গ ও নির্দেশকের সাদৃশ্য কোথায়? তো অনুসর্গ ও নির্দেশক উভয়ে বিভক্তির কাজ করে এবং শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে মানুষ কি তাকে রেহাই দিবে? রেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে মানুষ, কে রেহাই দিবে? না মানুষ হচ্ছে কর্তৃকারক এবং এখানে কোনো বিভক্তি নেই, তাই এটা শূন্য বিভক্তি হবে। পরবর্তী প্রশ্ন, কর্তৃকারকে এ বিভক্তির একটি উদাহরণ এখানে লিখতে হবে। তো ছাগলে কি না খায়? কে কি না খায়? না ছাগলে। তো ছাগলের সঙ্গে এ বিভক্তি যুক্ত রয়েছে, তো এ বিভক্তি দিয়ে আমরা এই বাক্যটি লিখলাম। সেই নগরের নাম আমরা আলীনগর রাখি, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো এই যে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি, তো কার নাম আমরা আলীনগর রাখি? না নগরের নাম। তো নগর হচ্ছে আমাদের এটা হচ্ছে কিন্তু সম্বন্ধ পদ, নগরের নাম। তো এখানে এর বিভক্তি রয়েছে, ঠিক আছে। তারপর নিচের চিহ্নিত পদের কারক বা অকারক সম্পর্ক নির্দেশ করে তার চিহ্ন নির্ণয় করো। যেমন পোকাটা উড়ে গেল, কে উড়ে গেল? না পোকাটা। তো পোকা হচ্ছে এটা কি কর্তৃকারক হবে এবং টা হচ্ছে একটি নির্দেশক, ঠিক আছে, টা হচ্ছে কিন্তু নির্দেশক এবং কোনো বিভক্তি নেই, তো এটা শূন্য বিভক্তি হবে। তো এটা কর্তৃকারক, টাটা বিভক্তি রয়েছে এবং কোনো বিভক্তি, টাটা হচ্ছে নির্দেশক এবং কোনো বিভক্তি নেই, তাই এটা শূন্য বিভক্তি। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, রেখাঙ্কিত পদ্মের কারক বিভক্তি নির্ণয় করো। তো এখানে কি আসছে? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কি আসছে? ভয়ঙ্কর আসছে, এটা হচ্ছে কর্তৃকারক হবে এবং কোনো এখানে বিভক্তি নেই, তাই এটা শূন্য বিভক্তি, কর্তৃকারকের শূন্য বিভক্তি। অপাদান কারকে অন্তস্থ বিভক্তির একটি উদাহরণ দাও। দেখো তোমার জ্বালায় পালিয়েছে, এটা হচ্ছে তোমার জ্বালায় বলতে তোমার জ্বালা থেকে সে পালিয়েছে, তো জ্বালায় এখানে অন্তস্থ বিভক্তি রয়েছে, ঠিক আছে, এটা আমরা লিখলাম অপাদান কারকে অন্তস্থ বিভক্তির একটা উদাহরণ। এরপর নিম্নরেখ পদ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কহ দাসে লঙ্কার কুশল, তো কুশলটার কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো কহ দাসে লঙ্কার কুশল মানে কি? খবর আর কি, সুখবর কি সেটা বলো। তো কি বলতে বলছে? কুশল, তো কুশল হচ্ছে কর্মকারক, কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি হবে, তো কর্মকারকের শূন্য বিভক্তি এটা। এরপর বিভক্তি প্রধান কারক কি কি?
দেখো কর্তৃকারক, কর্মকারক এবং অধিকরণ কারক এগুলো হচ্ছে বিভক্তি প্রধান কারক। ফাঁকি দিয়ে উপরে ওঠা যায়, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? তো ফাঁকি দিয়ে কোথায় উপর ওঠা যায়? উপরে ওঠা যায়, তো ওপরে হচ্ছে এটি অধিকরণ কারক, ঠিক আছে। অধিকরণ কারকে এ বিভক্তি, ওপর তার সঙ্গে এ যুক্ত রয়েছে, এ বিভক্তি যুক্ত রয়েছে, তো অধিকরণ কারকে এ বিভক্তি। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে, তো এখানে কি বলা হচ্ছে? রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করতে হবে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে, কে দেখলে? সে হচ্ছে এখানে কর্তৃকারক এবং কোনো বিভক্তি নেই, তাই শূন্য বিভক্তি হবে এটা। সম্বন্ধ পদ কারক নয় কেন? দেখো সম্বন্ধ পদের সাথে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না, কেবল অন্য নামপদের সম্পর্ক থাকে, তাই এটি কারক নয়। ওকে, তো এর পরের প্রশ্ন দেখো আমরা দেখব। নেক্সট হচ্ছে নদী তুমি কোথা হইতে আসিয়াছ। এটা নদী কি পদ? তো নদী এখানে কি পদ? ওখানে দেখো নদীকে কিন্তু সম্বোধন করে বলা হচ্ছে, নদী তুমি কোথা হইতে আসিয়াছো, তো এটা হচ্ছে আমাদের সম্বোধন পদ, এটা কিন্তু কোনো কারক হবে না। নেক্সট দেখো আমরা পরেরটা দেখছি, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। তো এই তপন, তো তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কে ভাবে এটা ঠাট্টা? তপন ভাবে, তো তপন কর্তৃকারক এবং কোনো বিভক্তি নেই, এটা শূন্য বিভক্তি হবে, কর্তৃকারক শূন্য বিভক্তি। দিয়ে অনুসর্গ যোগে অধিকরণ কারকের একটি উদাহরণ দাও। তো দিয়ে এই অনুসর্গ যোগ করে একটি অধিকরণ কারকের একটি উদাহরণ লিখতে হবে। তো পাহাড়ের মধ্য দিয়ে পথ চলে গেছে, কোথা দিয়ে পথ চলে গেছে? পাহাড়ের মধ্যে দিয়ে, তো দিয়ে হচ্ছে অধিকরণ কারক, তো অধিকরণ কারকের আমরা দিয়ে এই অনুসর্গ যোগ করে অধিকরণ কারকের একটা উদাহরণ লিখলাম। বিভক্তি শব্দের সাধারণ অর্থ কী? তো বিভক্তি শব্দের সাধারণ অর্থ হলো বিভাজন বা বন্টন। ওকে, এরপর অন্ধজনের দেহ আলো, অন্ধজনে কি কারক এবং কোন বিভক্তি? তো অন্ধজনের দেহ আলো, অন্ধজনে বলতে কি? অন্ধজনের নিমিত্তে আলো দান করো। ওকে, তো অন্ধজনের নিমিত্তেটা কি? নিমিত্ত কারক হবে এবং এখানে এ বিভক্তি রয়েছে, অন্ধজন তার সঙ্গে এ বিভক্তি রয়েছে, তো নিমিত্ত কারকে এ বিভক্তি। এরপর প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, রেখাঙ্কিত পদ দুটি কোন কর্মকারককে নির্দেশ করছে? তো প্রলয় নাচন নাচলে, এখানে দেখো নাচ ধাতু থেকে কিন্তু এটা ক্রিয়া তৈরি হয়েছে এবং কর্মটাও তৈরি হয়েছে, এটা হবে সমধাতুজ কর্ম, ঠিক আছে। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো মন্দিরে, কোথায় পূজার ঘণ্টা বাজছিল? মন্দিরে, এটা হচ্ছে একটি জায়গার নাম, তো এটা স্থানাধিকরণ হবে বা অধিকরণ কারকে হচ্ছে এ বিভক্তি রয়েছে এখানে, তো অধিকরণ কারকে এ বিভক্তি। এরপর উদাহরণ লিখতে হবে, আধার আধেয় সম্বন্ধ। তো আধার আধেয় সম্বন্ধ বলতে কি? আধার মানে কি? পাত্র, তো পাত্রের মধ্যে যখন কিছু থাকে, মানে যেমন হচ্ছে কলসির জল, ঠিক আছে, বা বোতলের জল, এইরকম। তো এখানে দেখো আধার আধেয় সম্বন্ধ কি হবে? কলসির জল, মানে কলসি হলো আধার। এবার এটা যদি ঘুরিয়ে বলা হয় কি আধেয় আধার সম্বন্ধ বলো, তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? জলের কলসি, জলটা হবে তখন আগে, কলসিটা পরে হয়ে যাবে, জলের কলসিটা হয়ে যাবে কি আমাদের আধেয় আধার সম্বন্ধ। ওকে, দেখো এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলি কিন্তু আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা কিন্তু অ্যাপটিকে পেয়ে যেতে পারো। সেখানে সহজ লেসন লিখে তোমরা যদি এখানে সার্চ করো, তাহলে কিন্তু অ্যাপটিকে তোমরা গুগল প্লে স্টোরেও পাবে এবং সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। এবং প্রথমে তোমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল, সিটি দেবে নিজের এরিয়ার নাম, আর এখানে পাসওয়ার্ড দেবে, নিজের মতো তৈরি করে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। তারপর এখানে সেম ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে পরের বার লগ ইন করলে তোমরা কিন্তু অ্যাপটিকে এইভাবে ওপেন করে নিতে পারবে। তারপর প্রথমে তোমাদের ওপরে এখানে ক্লিক করে এই স্ট্রিমগুলোকে সিলেক্ট করে নেবে, এই সবগুলোকে সিলেক্ট করে নিয়ে নিজে সেভ চেঞ্জে ক্লিক করে তারপর ইয়েস বাটনে ক্লিক করে তোমরা এখান থেকে অল কোর্সে ক্লিক করে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে। ফ্রি ভিডিওসে ক্লিক করলে এখান থেকে ফ্রি ভিডিওসগুলো দেখতে পাবে, আর ফ্রি কোর্স এখানে প্রচুর রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। ফ্রি কোর্সগুলো নিচে এই জিনিসটা আছে, এখানে তোমরা কেটে দেবে এটাকে, ঠিক আছে। তারপরে এখানে মাই পেড কোর্স, যদি তুমি কোনো কোর্স এখানে পারচেস করো তাহলে মাই পেড কোর্সে গেলে তোমরা সেই কোর্সটা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এখানে কিছু কুইজ দেওয়া হয়েছে, কুইজগুলো তোমরা এখান থেকে করতে পারবে, আরও কিছু কুইজ অ্যাড করা হবে। এখানে লাইভ ক্লাস যখন করানো হবে তখন তোমাদের নোটিফিকেশান দেওয়া হবে, দেখতে পাবে যখন করানো হবে আর কি। তো এখানে নিচের এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের পেড কোর্স, যেমন ক্লাস 5, 6, 7, 8, 9, 10 রয়েছে। তোমাদের যেটা প্রয়োজন সেটা চাইলে তোমরা এখান থেকে কিন্তু পারচেস করতে পারো, ঠিক আছে। কোনো ক্লাসে যদি তোমরা নিতে যাও যে পেড কোর্স, তাহলে তোমরা যেমন ক্লাস 10 যদি তুমি দেখতে চাও, এই প্লে লিস্টে ক্লিক করবে, এখানে কী কী রয়েছে সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবে। তারপর কন্টেন্টে ক্লিক করলে, ঠিক আছে, এই অপশানগুলো দেখো, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, এই যেখানে যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। হিস্ট্রিতে যদি আমি ক্লিক করে দেখো, প্রথমে রয়েছে পিডিএফ, এগুলো ফার্স্ট সামেটিভের জন্য দেওয়া হয়েছে। তো এখানে ফার্স্ট সেমেস্টার প্রথমে দেখো এখানে পিডিএফগুলো দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ 1, 2, 3 তিনটি চ্যাপ্টারের কোশ্চেন আনসার এখানে দেওয়া হয়েছে। তারপর এখানে দেখো মডেল কোশ্চেন রয়েছে,
5টা সেট দেওয়া হয়েছে, তারপর 5টা সেটের এখানে 3টে সেটের প্র্যাকটিস সেট দেওয়া আছে এগুলো, ঠিক আছে? তো এগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আবার এখানে কিছু তোমাদের টেস্টও অ্যাড করা হবে, তোমরা পরে এগুলো আমরা অ্যাড করে দেবো। তো দেখো এখানে তোমাকে এখানে কিন্তু বাই করতে হবে, খুব কম প্রাইসে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে? তা চাইলে তোমরা এখানে নিতে পারো। ভিডিওগুলো দেওয়া থাকবে, ভিডিওগুলো তোমরা এখান থেকে কিন্তু দেখতে পারবে। এই যে নিচে ভিডিও রয়েছে, এখানে ভিডিওগুলো দেওয়া আছে, ভিডিওগুলো তোমরা অ্যাড ছাড়াই দেখতে পারবে, আর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে, এবং চাইলে তোমরা প্রিন্ট আউট করতে পারবে, এবং এখান থেকেও বাই নাও করে তোমরা এখান থেকে এটা এই কোর্সগুলিকে পারচেস করতে পারবে, ঠিক আছে? তো অ্যাপটিকে তুমি কীভাবে ব্যবহার করবে এবং কোনো রকম সমস্যা হলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে দেবে, ফোন নাম্বারে তুমি ভয়েস মেসেজ পাঠাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? অথবা টেক্সট মেসেজ লিখে পাঠাবে, তাহলে সুবিধা হবে। সবসময় ফোন ধরা হয় না, ঠিক আছে? তো তোমরা মেসেজ করলে কিন্তু মেসেজের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। এইভাবে তোমরা অ্যাপটিকে চাইলে ব্যবহার করতে পারো পেইড কোর্স অথবা ফ্রি কোর্সগুলো নিয়ে, ওকে? তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর বাংলা ব্যাকরণের যে কারক আর অকারক সম্পর্কে যেটা ছিল, এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করো, আর তোমাদের পাঠ্য বই থেকে অধ্যায়টিকে রিডিং পড়ো, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষা দেওয়া হোক তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই লিখে আসতে পারবে, ওকে? আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।